জাস্ট গতকালকে যেটা বলেছিলাম যে সেনাবাহিনীকে জেনারেল ওয়াকার এনটিএম রেখেছেন, 10 মিনিটস এনটিএম, নোটিস টু মুভ। এটা গত রাতে 8টার সময় উইথড্র করা হয়েছে, এখন স্বাভাবিক পরিস্থিতি। বাট এটা নিয়ে একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কি গেম প্ল্যান চলতেছিল জেনারেল ওয়াকারের মাথায় একটু অ্যানালাইসিস করতেছিলাম নিজে নিজে। তা আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে জেনারেল ওয়াকার ওই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রতি সে যে সিম্প্যাথাইজার এটা বোঝা গেছে। কিন্তু এটা এক্সপোজ হয়েছে মেইনলি, আপনারা জানেন কিছুদিন আগে যখন হাসনাত আব্দুল্লাহ আর সজীব ভুইয়া যখন বলল যে যে তিনি বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা মানছেন এবং উনি চান যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য, যেহেতু দেশের 35% মানুষ নাকি এখন আওয়ামী লীগ করে। সো এটার পরে যখন আমরা অনেক কথাবার্তা বলা শুরু করলাম, তখন মেইন স্ট্রিম মিডিয়া ইভেন মানব জমিন মানে মোটামুটি জেনারেল ওয়াকার নামা লেখা শুরু করছে, যে ওয়াকার না হলে আমরা স্বাধীনই হইতাম না, এরকম অনেক কিছু বলার চেষ্টা করছে। এর মধ্যে কর্নেল হক স্যার তো বললো যে মুসা নবীর সাথে তুলনা করলো যে ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাইহিস সালাম হয়েছিল, সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে ওয়াকার স্যার, এখন ইয়া করতেছে। বাট এইটার পরে উনি যখন এই গত 10 তারিখে যখন উনি বললেন যে ক্যাবিনেট মিটিং এর আগে প্রফেসর ইউনূসকে বললেন আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয়, এটা উনি ওনার জুরিসডিকশনের বাইরে গিয়ে করেছেন এবং এটার পরে উনি এক্সপোজ হয়েছেন। এটা একটা অবভিয়াস যে উনি ভালোভাবেই জানে যে এই জিনিসটা নিউজটা পাবলিক হবেই, বাট উনি এই রিস্কটা নিয়েছেন। কেন নিয়েছেন? উনি আওয়ামী চেতনার অধিকারী সেটা না, মানে এখন পর্যন্ত যত আওয়ামী লীগ আছে এরাই সব কালার চেঞ্জ করে ফেলছে, কিন্তু এখনো উনি এত ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগের পিছনে মানে সাপোর্ট করার জন্য লেখে আছে, এটা রিয়েলি এই জন্যই আমার যে যেটা আমি বলেছি যে উনি হানি ট্র্যাপ হয়েছেন, এটার উপরে আরো বেশি বিশ্বাস জন্মে। এখন যখন উনি এই জিনিসটা উনি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য, তখন তার ভিতরে একটা উনি তো সবকিছুই করে ভারতের প্রেসক্রিপশনে, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে, এবং আপনি এটা অ্যাজাম্পশন, এটা অবশ্যই আমার অ্যাজাম্পশন, সেটা হচ্ছে এত কিছুর পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য উনি গিয়েছেন অবশ্যই ভারত এবং শেখ হাসিনার অ্যাডভাইসে। আচ্ছা, এবং এটাতে উনি নিজেকে কিন্তু এক্সপোজ করে দিয়েছেন। এক্সপোজ করে দেওয়ার ভিতরে তার ভিতরে একটা ভীতি আসছে যে তাকে হয়তো এখন চেঞ্জ করে দিতে পারে। সো তাকে যদি চেঞ্জ করে দেয় তাহলে তার ডিফেন্স কি? সে তো থাকবে এবং ভারতও চাবে যে জেনারেল ওয়াকার ক্ষমতায় থাকুক। এই সিচুয়েশনে ওই যে এনটিএম নোটিস 10 মিনিট এনটিএম এর কথাটা বললাম, এটা উনি জারি করেছে কি বলে, যে বঙ্গভবনে এবং যমুনাতে প্রফেসর ইউনূসের বাসায় ছাত্ররা এনআরকি বা মব যেতে পারে। আপনি এখন চিন্তা করে দেখেন যে এই ধরনের কোনো তথ্য কিন্তু নাই যে আর ছাত্র জনতা প্রফেসর ইউনূসের এখানে হামলা করবে বা ইয়াতে করবে। এখানে দুইটা জিনিস উনি প্লে করছে, সেটা হচ্ছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন তাদেরকে যদি বলা হয় যে লেটস গো, আমরা ইউনূস সরকারকে সরাই দিয়ে আমরা নিজেরা মার্শাল ল জারি করবো, তাহলে এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না, এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না, একদম 100% গ্যারান্টি। মনে রাখবেন যে 5ই আগস্ট সেনা প্রধানের যে 3rd আগস্ট যে সেনা প্রধানের যে ইয়াটা হয়েছিল, ওখানে যে সমস্ত অফিসাররা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, ওই অফিসাররা কিন্তু এখনো চিপার মধ্যে আছে, আল্লাহ আল্লাহ করতেছে কখন মানে এই আওয়ামী বান্ধব জেনারেল গুলা যাবে, কারণ তাদের কাছে কিন্তু সে ভিলেন। একটা জিনিস দেখেন, এই আওয়ামী লীগ সরকার যে 405 অফিসারকে তাদেরকে চাকরিচ্যুত করছে, ওই চাকরিচ্যুত পার্টি একজনকেও কিন্তু একমাত্র ছাড়া, আমান আজমি স্যার ছাড়া, ব্রিগেডিয়ার আমান আজমি স্যার কাউকে কিন্তু ইয়া করে নাই, কাউকে কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্যাসিলিটি বা কোনো কিছু দেয় নাই। যারা বরখাস্ত ছিল স্টিল এখনো বরখাস্ত। কি কারণে? উনি এটাকে
একটা হাতের পাঁচ হিসেবে ব্যবহার করতে যাচ্ছে তাদের এগেনস্টে। সো এরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনী যদি বলা হয় যে আমরা প্রফেসর ইউনূস সরকারকে ইয়ে করবো, তারা কিন্তু রাজি হবে না। কিন্তু এখানে কি একটা ওই যেটাকে মানে এতদিন আলোচনা হয়েছে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট। এখন সেনাবাহিনী যদি আগের থেকে জানে যে তারা যাচ্ছে ইউনূস সরকারকে ইয়ে করতে, তারা কিন্তু এটা রাজি হবে না। সো বিশ্বস্ত অফিসার যারা আছে, যাদেরকে নেতৃত্ব দিয়েছে, তারা ঘটনা জানে এবং তাদেরকে এনটিএম এ রাখা হলো। তারা যদি এখন ইয়াতে যায়, কি বলে, বঙ্গভবনে যায় এবং প্রফেসর ইউনূসের ওখানে যায়, যাওয়ার পরে তারা যদি সরকার চেঞ্জ করতে হয়, টার্গেট কিন্তু এই দুটাই, যেটা ব্রিফ দেওয়া হয়েছে। সো ওখানে গিয়ে সরকার চেঞ্জ করে দিল। এখন আর্মি কিন্তু যারা এটাকে সাপোর্ট করতো না, তারা কিন্তু বিপদে, কারণ তারা যদি আগের থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো না। কিন্তু ঘটনা হয়ে গেছে, এখন ওরা ওখানে গেছে, ওই ট্রুপস দেখা তাদেরকে ইয়ে হয়েছে। এইটাই ছিল হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের প্ল্যান, যেটা সফল হয়নি, সফল হওয়ারও কথা না। এবং অনেকে আমাকে দুই ধরনের কথাবার্তা বলেছেন যে আমি কেন এই জিনিসটা পাবলিকলি বলেছি। এই পাবলিকলি বলেছি এইটার কারণেই, যাতে বাকি সেনাবাহিনীর লোকজন জানে যে এই ওখানে যাওয়াটা একটা মিস অ্যাডভেঞ্চার হতে পারে, জেনারেল ওয়াকারের ওই ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্টের মতো, যে তাদেরকে যাবে হচ্ছে তাদেরকে রক্ষা করতে, গিয়া জানবে যে ক্ষমতা দখল হয়ে গেছে। আরেকবার ক্ষমতা দখল যদি করে ফেলে আর্মি, তাহলে কিন্তু ওই অফিসাররা বিদ্রোহ ওই জায়গার মধ্যে ওই জিনিসটা একটা স্পন্টেনিয়াসটা আসবে না। বাট আগে থেকে যদি জানে, তারা এখানে করবে না। সো এটাই ছিল প্রফেসর জেনারেল ওয়াকারের প্ল্যান, যেটা আমি অ্যাজিউম করি, এটা আমার অ্যাজাম্পশন, আগেই বলতেছি যে এটা আপনারা যদি বিশ্বাস করতে চান বিশ্বাস করবেন, না হলে না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং এটা যখন হিউজ ভাবে এক্সপোজ হয়েছে, আমি দেখলাম প্যারালালি আমার টাইমে পিনাকি দা ওই জিনিসটা বলেছে, তারপর মেজর জিয়া আছে, জিয়াও দেখলাম এই জিনিসটা বলেছে। আমরা অ্যাকচুয়ালি সবাই নিউজ পাচ্ছিলাম। আমি যে এই সংবাদটা দেওয়ার এর আগে 3-4টা সোর্স থেকে আমি বলেছিলাম, 3-4টা ইয়াকে বলেছিলাম যে এই তথ্য সংগ্রহ করার জন্য। তারা তথ্য দিচ্ছে, বাট একটা প্রমাণ দরকার ছিল। বাট শেষ পর্যন্ত যখন ওই প্রমাণটা পেলাম যে 46 ব্রিগেডের ওখানে এপিসি গুলা ইয়া করছে, তখন এটা 100% ইয়া হয়েছে, তখন আমি এটা আসছি। বাট এটাই এখন বড় একটা ক্রাইসিস। আমি আরো কিছু ছোটখাটো তথ্য আমি এখন জানিয়ে রাখি, যাতে জনগণ যে এই ব্যাপারে অ্যাওয়্যার। আমি জনগণের একটা অংশ। এখন যে পিএসও এফডি আছে, পিএসও এফডি মেজর কামরুল, উনি ওনাকে জেনারেল ওয়াকার সরিয়ে দিতে যাচ্ছে। এখানে সরিয়ে দিয়ে এনডিসি তে নিয়ে যাবে। এনডিসি থেকে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, যে কিনা অজিত দোভালের সাথে যার যোগাযোগ, তাকে এখানে নিয়ে আসবে, এরকম একটা প্ল্যানিং চলতেছে। আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা উপদেষ্টা যে খলিল ভাই আছেন এবং প্রফেসর ইউনূস আছেন, তারা থাকতে এই জিনিসটা সফল হবে না। এবং যারা এটার পিছনে করতেছেন, এবং আমার অ্যাকচুয়ালি যারা অ্যাক্টিভিজমের সাথে জড়িত, হাসান নাসির স্যার, হাসিন স্যার, এদের সাথে আমার যোগাযোগ হয়েছে। যোগাযোগ নাকি সবসময় কথাবার্তা হয়। এবং সেনাবাহিনীর একটা অংশ, মানে হাসান নাসির স্যারের সাথে কি বলে ইয়া স্যারকে, হাসিন স্যারকে একটা ঝগড়া লাগানোর একটা চেষ্টা, মানে অনন্তভাবে করে দেয়, অনন্তভাবে। হাসিন স্যারকে অনেক লোক টোক দেখাইছে। বাট কথা হচ্ছে, আমরা হাসিন স্যার যেরকম লোক, আমরা লিডারশিপের মধ্যে যদি দেখি, হি ইজ এ অনেস্ট লিডার। হাসিন স্যার ইজ এ টেস্টেড অনেস্ট লিডার। সো এটা পারেনি, হাসিন স্যারকে নিতে পারেনি। এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা চাই, আমাদের এইম একটাই, সেনাবাহিনীর উপরে যে ভরসাটা জনগণের ছিল, সেই জায়গায় আমাদেরকে ফেরত আনতে হবে। যারা গুম খুন এগুলোর সাথে জড়িত আছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, মুখে মুখে বললে হবে না। এইটা হইলে একমাত্র তাদেরকে যদি বিচার করা হয়, তাহলেই পরবর্তী যে সংস্কারটা, আমি যেটা মনে করি সংস্কার হচ্ছে দরকার, হচ্ছে ব্রেইনের সংস্কার, আমাদের রাজনৈতিক দলের সংস্কার, আমার সেনাবাহিনীতে যারা অফিসার আছে তাদের সংস্কার, তাদের যে সেলফ রেসপেক্ট আছে, তাদের যে এথিক্স রিলেটেড যে জিনিসগুলো আছে। আমাকে যদি কেউ আনএথিক্যাল কাজ করতে বলে, আমি এটা করবো না, স্ট্রংলি করবো না। আমি মানে এটা অসম্ভব কিছু না। সেনাবাহিনীতে অনেক বলতে পারেন, সেটা আমি সেনাবাহিনীতে এগুলো আমি উদাহরণ দিতে চাই না, বাট আমি সেনাবাহিনীতে যে জিনিসটা অনিয়ম আমাকে কেউ কখনো করাইতে পারে নাই, অনিয়ম কেউ করাইতে পারে নাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, যারা অ্যাক্টিভিজম
পড়ছি শেখ হাসিনার পরে বিভিন্ন কারণে আমরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছি। আমার এক্সপেকটেশনের সাথে আরেকজনের মিলে না, এর সাথে আরেকজনের মিলে না। এই সুযোগে ডিজিএফআই এমন মেইনলি এখন ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আজাদ এই কাজটা করতেছে, সেটা হচ্ছে যারা আছে, এই যে আজকে পিনাকির একটা পোস্ট দিয়েছে যে একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হচ্ছে, থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে কিন্তু ক্রুক আওয়ামী লীগার যেরকম রেখেছে ভালো যারা ভালো রিপুটেশন হয়, যেমন ওখানে দেখলাম লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যার সম্বন্ধে পিনাকি দা নেগেটিভ কমেন্ট করছে, বাট আমি এটার সাথে একমত না। লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যার ইজ এ সলিড গুড পিপল। সে আওয়ামী লীগের সময় লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, ইজ এ ক্যাপাবল ম্যান, বাট তার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়েছে এটা আমি বিশ্বাস করি না। মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী সলিড একজন মানুষ, ওনার দ্বারা কোনো অনিয়ম কখনোই হবে না। ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ স্যার, ব্রিগেডিয়ার জেনারেল রুশো স্যার, এই চারজনকে আমি ভালো মতো চিনি, দে আর গুড পিপল। বাট তারা যেটা করতেছে, এই থিঙ্ক ট্যাঙ্কটা সেনাবাহিনী স্পন্সর করতেছে, ভালো এবং খারাপ দুইটাই মিস করে দিয়ে একটা আমাদেরকে অ্যাকচুয়ালি ডিভাইড করে দিচ্ছে আর কি। সো এরা কি কাজ করে এটা দেখার উপরে পরবর্তীতে আমি বলবো। বাট লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যারের প্রতি আমার রেসপেক্ট, জেনারেল নাইম, ব্রিগেডিয়ার রুশো স্যার এবং ব্রিগেডিয়ার ইউসুফ স্যার, দে আর দ্য সলিড পিপল। সেনাবাহিনী আরেকটা যেটা করতেছে, এই যে মিডিয়াতে যারা অ্যাক্টিভিটি করে তাদের দেখবেন কেনা শুরু হয়ে গেছে। রিসেন্টলি একটা শুনলাম এক পার্টিকে একজন প্রবাসীকে অফিস টফিস দিয়েছে এবং তাকে পরবর্তীতে টিভি চ্যানেল দেওয়া হবে এরকম একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। এটার লিয়াজও করতেছে একজন ডিজিএফআই অফিসার এবং আমাদের রাওয়ার চেয়ারম্যান কর্নেল হক, এটার লিয়াজও করতেছে। 2 দিন আগে এটা দিয়ে যখন অফিস টফিস সেট আপ হবে এটা হচ্ছে। বাট আমরা এতদিন এত কাজ করে আসার পরে মানে ক্ষুদ্র এই সমস্ত লাভ পরিহার করলেই ভালো। সো গোয়েন্দা সংস্থা এটা চালাইতে থাকবে। যাদেরকে কেনা যাবে না তাদেরকে তাদের ফেসবুক আইডি খাইয়ে দিবে, 1 টাকা খাইয়ে দিবে, 2 টাকা দিবে, 3 টাকা দিবে, কিন্তু আমাদেরকে অবিচল থাকতে হবে।